নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রেমের গল্প। শুনে দেখুন কেমন লাগে আপনাদের। তো চলুন শুরু করি আজকের গল্প। অপেক্ষার শেষ স্টেশন। মণ্ডপের সেই ঢাকের আওয়াজ আর ধুনুচির গন্ধে মোমো করছে মহাষষ্ঠীর বিকেলটা। আজও মনে পড়লে অদ্ভুত এক আনন্দে বুকটা ভরে ওঠে। 4 বছর আগে সেই ক্ষণিক দেখা, ভিড়ের মাঝে এক কিশোরীর মায়াবী শান্ত মুখ, সেই এক পলকের চাহনি আমার বুকের ভেতর এমন এক খুশির জোয়ার এনেছিল যে মনে হচ্ছিল সারা পৃথিবীর আনন্দ আমার হাতের মুঠোয়। ওর মুখটা কিছুতেই স্মৃতির আড়ালে ঝাপসা না হয়ে যায়, তাই এক শিল্পী বন্ধুকে দিয়ে ওর স্কেচ করিয়েছিলাম। কত নির্ঘুম রাত যে ওই স্কেচের রেখায় আঙুল বুলিয়ে একা একা হেসে কাটিয়েছি, তার হিসেব কেবল আমার ঘরের দেওয়ালগুলোই জানে। ভাগ্যের চাকা ঘুরল এক নতুন চমক দিয়ে। একদিন এক ছাত্রের ফোনে কন্ট্যাক্ট লিস্টে হঠাৎ ওর ছবি দেখতে পাই। আনন্দে সেদিন আমি রীতিমতো লাফিয়ে ওঠার জোগাড়। অনেক কষ্টে নাম্বারটা জোগাড় করে প্রথম মেসেজটা করলাম। শুরুতে একটু মান অভিমান, ব্লক করার পালা চললেও উলুবেড়িয়া কালীবাড়িতে মায়ের কাছে আমার পাগলের মতো প্রার্থনা যেন ম্যাজিকের মতো কাজ করলো। ও আনব্লক করলো আর আমাদের মধ্যেই খুলে গেল এক অদ্ভুত সুন্দর খুনসুটিতে ভরা বন্ধুত্ব জানালা। আমাদের গঙ্গার ঘাটে সেই আড্ডাগুলো ছিল দারুণ মজার। পড়ন্ত বিকেলে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ও খিলখিল করে হেসে বলতো, সোনা মশাই, আমার কিন্তু একটা দারুণ পাগলামি আছে। আমি বাইক চালানো শিখব আর তুমি থাকবে আমার পিছনের সিটে। আমি এমন স্পিডে চালাবো যে তুমি ভয়ে আমার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে থাকবে। রাজি তো? আমি ওর কথায় হেসে গড়িয়ে পড়তাম। ও আবার চোখ পাকিয়ে নকল রাগ দেখিয়ে বলতো, আর হ্যাঁ, সামনের পুজোয় আমি কিন্তু একদম লাল পেরে সাদা শাড়ি পরবো আর কপালে একটা লাল টিপ পরবো। তুমি পরবে সাদা ধপধপে পাঞ্জাবি। দুজনে একসাথে মণ্ডপে দাঁড়িয়ে অঞ্জলি দেব। একটুও এদিক ওদিক হলে কিন্তু খবর আছে বলে দিলাম। ওর সেই মিষ্টি ধমক আর পাগলামিগুলো আমার বেঁচে থাকার মন্ত্র হয়ে গেল। এর মাঝেই আমার একটা ছোট চাকরি হলো। জন্মস্থান থেকে দূরে যেতে হলো আমাকে। দেখা হওয়াও কমে গেল। ফোনেই চলতো আমাদের খুনসুটি। কিন্তু আমি যখনই আমাদের ভবিষ্যৎ বা বিয়ের কথা তুলতাম, ও কেমন যেন এড়িয়ে যেত। বলতো, উফ, তুমি বড্ড অস্থির, আমাকে আরও কয়েকটা দিন সময় দাও না পাগল। আমি তোমাকে আরও গভীর করে চিনতে চাই। আমাদের এই মিষ্টি সম্পর্কটাকে এক্ষুনি সংসারের গম্ভীর নিয়মে বেঁধে ফেলো না। আমিও হাসি মুখে মেনে নিয়েছিলাম। মেয়েটা তো একটু সময় চাইতেই পারে। ওর জন্য আমি 6টি বছর নিজের ভিটেই পা রাখিনি। যে ছিল যেদিন ফিরবো সেদিন একেবারে বিয়ের চিঠি নিয়ে সরাসরি ওকে নিজের কোয়ার্টারে নিয়ে আসবো। এই 6 বছরে আমি তিল তিল করে ওর জন্য ঘর সাজানোর স্বপ্ন দেখেছি। কিন্তু ইদানিং ফোন করলেই ও বড্ড রেগে যেত। বলতো, কেন বারবার বিয়ের কথা বলো? আমাকে একটু একা থাকতে দাও। আমি বোকার মতো সেই বিরক্তিকে ওর মানসিক চাপ ভেবে ভুল করেছিলাম। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। আমি স্টেশনে নামলাম এক বুক উত্তেজনা আর কাঁপুনি নিয়ে। আমার হাতে ওর সেই স্বপ্নের লাল পেরে শাড়ি আর একটা সোনার আংটি। সোজা গেলাম ওদের পাড়ায়। বুকটা ধড়ফড় করছিল। ওকে সারপ্রাইজ দেব। যে মন্দিরের চাতালে বসে আমরা বাইক চালানো আর অঞ্জলি দেওয়ার স্বপ্ন বুনেছিলাম, সেখানে দেখা হলো এক পরিচিত বরদার সাথে। আরে কত বছর পর, কোত্থেকে? বরদা হাসি মুখে জিজ্ঞাসা করলেন।
আমি লাজুক হেসে বললাম, বড়দা ও কেমন আছে, বাড়িতে আছে তো? একটা সারপ্রাইজ দিতাম। বড়দার মুখের হাসিটা মুহূর্তেই উধাও হয়ে গেল। পাথরের মতো স্তব্ধ হয়ে রইলেন কিছুক্ষণ। তারপর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে আমার কাঁধে হাত রেখে নিচু স্বরে বললেন, তুই কিচ্ছু জানিস না রে, ও তো আজ থেকে প্রায় 4 বছর আগেই পাড়ার একটা ছেলের সাথে প্রেম করে বিয়ে করেছে। অনেক কান্নাকাটির পর ওরা এখন বেশ সুখেই সংসার করছে। বড়দার কথাগুলো কানের ভেতর দিয়ে সোজা বুকে গিয়ে বাঁধল। মনে হলো পায়ের তলায় মাটি নয়, সারা পৃথিবীটাই যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। 4 বছর আগে, তার মানে আমি যতদূর বসে ওর জন্য তিল তিল করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, ও তখন অন্য একজনের বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল। ও যখন ফোনে আমায় বলেছিল আমাকে চেনার জন্য আরো সময় দাও, ও তখন অন্য কারো সংসার গোছাতে ব্যস্ত ছিল। ও আমার কেবল একটা অপেক্ষার খাঁচায় আটকে রেখেছিল, একটা অবলীলার মিথ্যে দিয়ে আমার জীবনটাকে শেষ করে দিয়েছিল। আমার হাত থেকে শাড়ির প্যাকেটটা কখন যে ধুলায় লুটিয়ে পড়েছে আমি টের পাইনি। আমি সেই মন্দিরের সিঁড়িতে ধপ করে বসে পড়লাম। চারিদিকে তখন পুজোর ঢাক বাজতে শুরু করেছে। আমার চোখের সামনে ভাসছি ওর সেই খিলখিল হাসি আর সেই কথাগুলো, তোমাকে পেছনের সিটে বসিয়ে ঘুরবো, একসাথে অঞ্জলি দেব। আমি অজরে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বললাম, তুমি না বলেছিলে তোমার খুব ভয় লাগে পাছে আমি তোমায় ছেড়ে চলে যাই? তুমি তো আমাকে সেই সুযোগটাই দিলে না। তুমি তো আমার এই পবিত্র অপেক্ষাকেই তোমার ঘর বাঁধার ঢাল বানিয়েছ। মায়ের প্রতিমার সামনে সেদিন দাঁড়িয়ে আমি বুঝলাম, বিসর্জন কেবল মাটির প্রতিমার হয় না, বিসর্জন 6 বছরের একটা অন্ধবিশ্বাসের, একটা সযত্নে আঁকা স্কেচের, আর একজন মানুষের তিল তিল করে জমানো নিঃস্বার্থ ভালোবাসা। আজ হয়তো অঞ্জলি হবে, কেউ একজন লাল পেড়ে শাড়ি পরে মণ্ডপে আসবে, কিন্তু আমার সেই মরীচিকা আজ অন্য কারো জীবনের সত্যি। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ধুলায় পড়ে থাকা শাড়িটা আর তুললাম না। এক বুক শূন্যতা আর সেই ঝাপসা হয়ে যাওয়া স্কেচটা নিয়ে ফিরে চললাম স্টেশনের দিকে। যে ট্রেনের জন্য আমি 6টা বছর একটা স্টেশনে বুক বেঁধে দাঁড়িয়েছিলাম, সেই ট্রেনটা কোনো দিন আমার স্টেশনে থামার জন্যই ছিল না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এই ঘটনার পরবর্তী ধাপ শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। খুব শীঘ্রই আসছে এই গল্পের পরবর্তী পর্ব। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন, সাথে থাকুন, এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।